আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ এবং রফিকুল ইসলাম। শুরুতে যাচ্ছি ময়মনসিংহ মেডিকেল কলেজে। ইলিয়াস, কি দাবি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মসূচি পালন করছেন? শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে তারা গতকাল থেকে আন্দোলন শুরু করেছে। অর্থাৎ গতকালকে আমরা দেখেছি তারা প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল কিন্তু তারা ক্যাম্পাসে করেছেন। আজকে কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীরা তারা ক্লাসে যাচ্ছেন না এবং তাদের যে শাটডাউন কর্মসূচি সেটির কিন্তু ঘোষণা দিয়েছেন এবং আজকে দুপুর 12টার দিকে কিন্তু তাদের যে বিভাগীয় সমাবেশ রয়েছে সেই সমাবেশের কিন্তু ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। অর্থাৎ এই বিভাগীয় সমাবেশে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং জামালপুর সহ এই বিভাগের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করবেন। অর্থাৎ সেইখান থেকে এই বিভাগীয় সমাবেশ থেকে কিন্তু তাদের আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অর্থাৎ ঘোষণা আসবে, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আজকে কিন্তু সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচিও কিন্তু রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে কিন্তু যে তাদের যে শিক্ষক অর্থাৎ বিভাগীয় প্রধানরা রয়েছেন তারা কিন্তু একাত্মতা পোষণ করে আজকে কিন্তু সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচিতে তারাও কিন্তু অংশগ্রহণ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি যে একেবারেই আজকে সকাল থেকেই কিন্তু কোনো ক্লাসে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন না। অর্থাৎ তারা বলছেন যে তাদের যৌক্তিক দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু কঠোর থেকে আরো কঠোরতম হবে। অর্থাৎ সেই বিষয়টি বলছিলেন এবং আমরা লক্ষ্য করেছি যে এই বিষয়ের সাথে কিন্তু একমত পোষণ করেছেন শিক্ষার্থীদের যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু একমত পোষণ করেছেন। অর্থাৎ সকাল থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে কিন্তু তারা আসতে শুরু করেছেন। অর্থাৎ তারা বলছেন যে তাদের দাবি অর্থাৎ তাদের যে 5 দফা দাবি রয়েছে, MBBS BDS ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। অর্থাৎ BDS এর উক্ত আইনের বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS BDS ডিগ্রিধারীদের দিতে হবে, সেই বিষয়টি কিন্তু তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন তাদের যৌক্তিক 5 দফা দাবি না মানা হলে তারা কিন্তু ক্লাসে ফিরবেন না, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ গতকাল থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে একটি বলা যায় যে একেবারেই অচল অবস্থা সৃষ্টি হয়েছে। অর্থাৎ হাসপাতালেও কিন্তু রোগীরা ভোগান্তির মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি দাওয়া মেনে নিয়ে অর্থাৎ শিক্ষার্থীদের যে দাবি দাওয়া রয়েছে সেইগুলো মেনে নিয়ে কিন্তু যে রোগীদের যে ভোগান্তি সেটি কিন্তু তারা বলছিলেন যে ভোগান্তি দূর করার জন্য। এবং আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ যে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা আজকে যে আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং সকাল থেকেই তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে আসছেন এবং তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু যুক্ত হব। আজকে তো আপনাদের বিভাগীয় সমাবেশ এবং বিভাগীয় সমাবেশ থেকে আপনাদের আরো কোনো কঠোর আন্দোলনের ডাক আসবে কিনা? জি, আমাদের দাবি যদি মেনে না হয় তাহলে 25 তারিখের পর থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাব এটি। আর আমাদের দাবিগুলো আমরা আরেকবার উল্লেখ করছি, যদি MBBS এবং BDS ছাড়া কেউ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। 2, সর্বজনীনভাবে নতুন অনুমোদিত OTC ড্রাগ লিস্ট প্রণয়ন করতে হবে। 3 নং, স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট নিরসনে অতি সত্বর 10,000 নতুন ডাক্তার নিয়োগ দিতে হবে। 4, ম্যাটস এবং অন্যান্য অননুমোদিত প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এবং 5ম, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। মেড শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল সেটি আপনাদের কাছে যুক্তি মনে হচ্ছে না কেন? যুক্তি মনে না হওয়ার কারণটা হচ্ছে কি যে আমরা আজকাল যখন প্রান্তীয় পর্যায়ে যেসব রোগীরা আমাদের এই মেডিকেল বা হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে তাদের ভুল চিকিৎসার শিকার হচ্ছে, যার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে শুরু করে অনেক অঙ্গহানি থেকে শুরু করে ডিসেবিলিটি দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি না আমাদের দেশে কোনো ধরনের নাগরিক আর ভুল চিকিৎসার শিকার হয়ে তাদের জীবনে একটা মূল্যবান সম্পদ নষ্ট করুক। সো এই জন্যে আমরা ম্যাটস যা চিকিৎসা সেবা প্রদান করতেছে তাদের অবিলম্বে তাদের বাতিল করার ঘোষণা জানাচ্ছি।
তারা বলছিলেন যে তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন, অর্থাৎ তাদের যে দাবি দেওয়া রয়েছে, অর্থাৎ যুক্তির দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা 25 তারিখ থেকে কঠোর আন্দোলনের দিকে যাবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা কিন্তু এই নিয়ে বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছেন, অর্থাৎ তারা বলছেন যে যদি তাদের দাবি দেওয়াগুলো, অর্থাৎ যুক্তির দাবি দেওয়াগুলো অচিরেই মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু আরো কঠিন থেকে কঠোরতম হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখছি এই আন্দোলনের কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ রোগীরা কিন্তু নানান সমস্যায় ভুগছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব রংপুরে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। চৈতি, আপনি জানেন যে সারা দেশে ইন্টার্ন চিকিৎসকরা যে দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করছেন, একই দাবি দেওয়া কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা কর্মরত ইন্টার্ন চিকিৎসক তাদেরও কিন্তু একই দাবি। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ঠিক সামনে। আমরা সকালে এসে এখানে যারা চিকিৎসক রয়েছেন এবং রোগী রয়েছেন এবং এই চিকিৎসার সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মূলত ইন্টার্ন চিকিৎসকরা নির্ভরশীল অনেকটাই বলা চলে। একটা যারা আছেন তারা এমনটি বলছিলেন, কারণ সকাল থেকেই 24 ঘন্টা যেটি বলা হয়ে থাকে সেই 24 ঘন্টা কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা থাকেন। মিড লেভেল এবং সিনিয়র যারা চিকিৎসক তারা কিন্তু নির্দিষ্ট সময় থাকেন, বাকি যে সময়টুকু সেই সময়টুকু কিন্তু তারা ইন্টার্নের চিকিৎসকরা রোগীর সেবা দিয়ে থাকেন, তারা সার্বক্ষণিক থাকেন এখানে। কিন্তু তাদের যে এই 5 দফা দাবি, সেই দাবির যৌক্তিকতা নিয়ে তারা কিন্তু কমপ্লিট শাটডাউনে চলে গেছে। এই কারণে আজ সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারা যোগদান করেননি। এ কারণে কিন্তু এই যে রোগীরা রয়েছেন তারা কিন্তু অনেকটা এখানে আমরা যেটা দেখেছি যে অনেকটা তারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন। তবে এই মেডিকেল কলেজ হাসপাতালে আমরা বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেছি, সেখানে সিনিয়র যারা ডক্টর রয়েছেন তারা কিন্তু যোগ দিয়েছেন, অর্থাৎ সকালবেলাটা কিন্তু তারা কাজে যোগ দেন এবং ওই যে রোগীদের তারা খোঁজ খবর নেন, এরপরে কিন্তু তারা চলে যান, তারপরেই কিন্তু এই ইন্টার্ন চিকিৎসকরা যোগ দেন। তো ইন্টার্ন চিকিৎসকদের সাথে আমরা কথা বলে জেনেছি, তারা বলেছেন যে আজ বেলা 11:30 পরেই এই যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা অংশ নেবেন এবং বিক্ষোভ সহ অন্যান্য যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নেবেন। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা বলেছেন যে এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিটা দিতে হবে। বিএমডিসি থেকে ম্যাট শিক্ষার্থী রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করার তারা দাবি জানিয়েছিল। একই সঙ্গে উন্নত বিশ্বে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট এবং এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওষুধ লিখতে পারবেন না, এমনটি তারা দাবি তুলেছিল। একই সঙ্গে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি গুলোতে ওষুধও তারা বিক্রি করতে পারবে না, এমন তারা দাবি তুলেছে। একই সঙ্গে তারা স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকটের নিরসনে দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ দেওয়ার যে দাবি তুলেছে। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রতি বছর 4 থেকে 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা তারা বলেছে। একই সঙ্গে চাকরির প্রবেশ যে বয়সসীমা সেই বয়সসীমা 34 বছর করার দাবি তারা তুলেছিল। এই সব দাবিগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যে তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাওয়াগুলো পূরণ না হবে বা মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না, এমনটা তারা অনড় রয়েছেন। তো সব মিলে এখন পর্যন্ত তারা কাজে যোগ না দেয় রোগীরা অনেকটা বিপাকে রয়েছেন, এমনটা আমরা দেখেছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে এই ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ার কারণে যে সাময়িক যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধা তারা অন্যান্য যে চিকিৎসক রয়েছে তাদেরকে দিয়ে তারা মেনে নেওয়ার চেষ্টা চলছে। চৈতি, এই ছিল রংপুর থেকে। আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার খবর থাকলে তা জানিয়ে দিব। রফিকুল, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ এবং রংপুর মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শেয়ার বাজার তো এখানে প্র্যাকটিক্যালি ধ্বংস হয়ে গেছে। আপনি শেয়ার বাজারটা প্রপার এগেইন এখানে আমি আব্দুল সাহেব দেখতে পাচ্ছি। শেয়ার বাজারের আমাদের বড় ধরনের পরিবর্তন আনতে হবে এবং এর মাধ্যমে যে কোম্পানিগুলোতে ফান্ড রেজ করতে পারে, একটা ফিক্সড কস্টে ইন্টারেস্ট রেট দিয়ে একটা ফান্ড রেজ করে একটা জিনিস, আপনি মার্কেটে গিয়ে ফান্ড রেজ করে
আপনার ইনভেস্টমেন্টের রিটার্নের উপর আপনার ডিভিডেন্ডের মাধ্যমে সাধারণ মানুষকে ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে আসা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা কিন্তু বিশাল মার্কেট, আমরা যেখান থেকে আমরা ফান্ড রেজ করতে পারছি না। বিদেশি পোর্টফোলিও ইনভেস্টর আমাদেরকে জিজ্ঞেস করে বাংলাদেশে যাওয়ার সুযোগ আছে কিনা। এই যে তারা কিন্তু এই যে কি বলে ওটাকে কি ফান্ড বলে, ফ্রন্টিয়ার ফান্ড, ফ্রন্টিয়ার যেখানে রিস্ক বেশি থাকতেছে বাট রিটার্ন অনেক বেশি হাই থাকে, বাট দেয়ার আর পোর্টফোলিওস উইলিং টু কাম। ওরা বলে আমি বেশি রিস্ক নিয়েও বাংলাদেশের ইনভেস্টমেন্ট করতে রাজি আছি, বিকজ আমার রিটার্ন অনেক বেশি হবে, বিকজ দে স্প্রেড ইট আউট। তারা সেফ জোনে থাকে এখানে ইত্যাদি। তো সেই জায়গাটা বাংলাদেশ অন্তত মার্কেট তো অপারেট করতে হবে, এটা তো সাম ক্রেডিবিলিটি ট্রান্সপারেন্সি থাকতে হবে। সেটা যদি আমরা করতে পারি, আমরা থ্রু দ্যাট বিদেশের কিন্তু এখানে যখন আসে তারা অলসো নট অনলি লুক এট দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টর না, তারা কিন্তু স্টক মার্কেটের দিকে দেখে। তারা আলটিমেটলি কিন্তু চায় এখানে ইনভেস্টমেন্ট করে সাকসেসফুল হয়ে অনেকে কিন্তু এক্সিট নিতে চায়। তারা কিন্তু বাংলাদেশ ইনভেস্ট করে, বাংলাদেশ থেকে ফান্ড রেজ করে শেয়ার ভ্যালু একটা জায়গায় নিয়ে গিয়ে দে ওয়ান্ট টু টেক এক্সিট উইথ বিগ প্রফিট, দে ওয়ান্ট টু লিভ, বাট দ্য বিজনেস স্টেজ ইন বাংলাদেশ। বাংলাদেশের ইনভেস্টাররাও একটা সুযোগ পাচ্ছে মার্কেটের যুগের জন্য তারা ইনভেস্ট করার জন্য। সো অনলি ব্যাংকের ডিপোজিটের মাধ্যমে তো আমাদের সাধারণ মধ্যবিত্ত যারা আছে তাদের আয়, এখান থেকে আমাদের শেয়ার বাজারটা যদি আমরা করতে পারি। তো দেয়ার আর মেনি ওয়েজ, বাট ওভারঅল আমাকে যেতে হচ্ছে, সরি, বাট আমার পার্সোনালি আমরা যেটা চিন্তা করছি বিএনপির পক্ষ থেকে, I can categorically tell you, we are going to go for serious deregulation, serious liberalization. Among the গভর্নমেন্টের রোল আমরা কমিয়ে আনবো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের রোল কমিয়ে আনবো, অ্যাবসলিউটলি। আর আমি একটা এগ্রি করতেছি। কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে। দুর্নীতি প্রতিরোধে মানিকগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। গণশুনানিতে লোক সমাগম কেমন দেখছেন? দুঃখিত, আমরা আমাদের সহকর্মীর সাথে এখন সংযুক্ত হতে পারছি না, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে সেতু নির্মাণ না করায় ভোগান্তিতে গ্রামবাসী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাংলা সুজন। সেতু নির্মাণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি অবস্থা দেখছেন জানাবেন। চৈতি, শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী জেলা শহর থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে, অর্থাৎ এটি একটি একদম শহরের কাছাকাছি একটি স্থান বলে আপনি মনে করতে পারেন। তো আসলে এখানে মাত্র এই 1.5 থেকে 2 কিলোমিটার, শহর থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরের স্থানটিতে স্বাধীনতার পর থেকে কিন্তু এখানকার যে গ্রামবাসীরা রয়েছে তারা অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছে একমাত্র একটি সেতুর কারণে। এই সেতুটি না হয় বা এই ব্রিজটি না হওয়ায় স্বাধীনতার পর থেকে গ্রামবাসীরা যে অত্যন্ত যে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা জানিয়েছে বারবার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়ে বিভিন্নভাবে আবেদন করেও কিন্তু তারা কিন্তু এই সেতু নির্মাণ ব্যাপারে বা এই ব্রিজটি নির্মাণ ব্যাপারে আজ পর্যন্ত কোনো সুরাহা পায়নি। তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে কাঠের যে সেতুটি রয়েছে এই সেতুটি নোয়াখালী খালের উপরেই অবস্থিত। আপনি যে কাঠের সেতু দুই পাশে দেখতে পাচ্ছেন যে নোয়াখালী খালের অবস্থান। গেল বন্যায় এই খালটি পরিপূর্ণ টইটুম্বুর হয়ে যে সেতুর উপরে প্রায় 1 হাঁটু পরিমাণ পানি উঠায় সেতুটির উপর দিয়ে চলাচল একদম অনুপযোগী হয়ে পড়েছিল এবং বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছিল। বিশেষ করে নারী ও শিশুরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানিয়েছেন যে গ্রামবাসী। বর্ষার সময় এই সেতুটি প্রায় পানিতে ডুবে যাওয়ার ফলে নারী এবং শিশুরা, বিশেষ করে যারা গর্ভবতী নারী রয়েছে তারা কিন্তু এই সেতুটি দিয়ে যাতায়াত করতে একদম পারেন না। অপরদিকে কোনো যে চিকিৎসা সংক্রান্ত যে কোনো জটিলতায় পড়তে হয় বয়োবৃদ্ধ, শিশু এবং নারীদের ক্ষেত্রে। তো আমি এখন কথা বলবো বেশ কিছু গ্রামবাসীর সাথে। আমি জানাবো যে আসলে যে এই সেতুটি না হওয়ার কোনো কারণ বা আপনারা এ পর্যন্ত সেতুটির ব্যাপারে কোনো আন্দোলন বা কোনো ধরনের মানববন্ধন অথবা কোনো আবেদন করেছেন কিনা কর্তৃপক্ষের কাছে? আমরা অনেকবার আবেদন করেছিলাম। আমাদের
স্যার আব্দুল হানিফের আমাদের চেয়ারম্যানের কাছে আমরা অভিযোগ করেছিলাম, আর আমাদের যে এমপি ছিল একরামুল করিম চৌধুরী, উনি আমাদেরকে অনেকবার আশ্বাস দিয়েছিল এবং এখানে অনেক মানুষের জড়ো করেছিল, কিন্তু আশা দেওয়ার পরও কিন্তু আমাদের এখানে হয়নি। আর আমাদেরকে বারবার বলেছিল যে আমাদের এই সেতুটা কাজ করবে, কিন্তু হয়নি। আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে স্যার আমরা আমাদের এই সেতুটার কাজ আমরা নিজেরাই টাকা দিয়ে বহন করে আমরা এই সেতুটা নির্মাণ করেছিলাম স্যার। তো আমরা বাইরের কাছ থেকে সরকারের কাছ থেকে আমরা কিছু এখনো পাইনি। আমরা চাই যে সরকারের কাছে এখন আবেদন করি যে আমরা আমাদের এই সেতুটার অনেক ক্ষতিগ্রস্ত মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে। এখন অনেক মানুষ এখানে বসবাস করে, প্রায় 300 মানুষের বসবাস, 2,500 মানুষের বসবাস করে। তো স্যার আমরা চাই যে এখন আকুল আবেদন জানাই যে আমাদের সেতুটা হলে আমাদের জনগণের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যে এখানে প্রায় 250 থেকে 300 পরিবারের 2,500 থেকে 3,000 পরিবারের মানুষের বসবাস। তো এই সেতুটি দিয়ে তাদেরকে সার্বক্ষণিক চলাচল করতে হতো। আমার সাথে এই বিষয়ে কথা হয়েছে নোয়াখালী সদর উপজেলার প্রকৌশলী আবুল মনসুর আমাদের সাথে। তিনি জানিয়েছে এই সেতুর ব্যাপারে 50 মিটার দৈর্ঘ্যের এই সেতুর ব্যাপারে একটি প্রকল্প ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন। সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন এলে এর নকশা করা হবে এবং টেন্ডার আহ্বান করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তারা যে কাজ শুরু করার একটি প্রক্রিয়া তারা শুরু করবেন। অপরদিকে জনসাধারণ বলছেন যে গ্রামবাসী বলছেন যে অতি দ্রুতই যদি সেতু নির্মাণ কাজ শুরু হয় তারা এই ক্ষেত্রে খুবই উপকৃত হবেন এবং সামনে বর্ষার আগেই যদি এটি শেষ করা হয় তাহলে তারা যে বর্ষার মধ্যে দুর্ভোগ সেটি আর পোহাতে হবে না তাদেরকে। চৈতি হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন। দুর্নীতি প্রতিরোধে মানিকগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, গণশুনানিতে লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। চলছে সকাল 10টা জেলা শিল্পকলা একাডেমি গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি আছেন কমিশনের কমিশনার তদন্ত মোহাম্মদ আলী আকবর আজিজ, বিশেষ অতিথি হিসেবে আছেন কমিশনপ্রাপ্ত হাফিজ আহসান, যে তিনি কমিশনার দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান বিভাগে। তো আর এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে জেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপস্থিত আছেন যে জেলার যে বিভিন্ন এবং জনসাধারণ। তো এই গণশুনানি কার্যক্রম কিন্তু গত 19শে ফেব্রুয়ারি থেকে জেলার পয়েন্টে কিন্তু এখানে শুনানি হবে এবং ভুক্তভোগীরা তাদের তুলে ধরবেন। এই তারা এখান থেকে করার চেষ্টা করবেন। পরবর্তীতে তারা আরো 3 মাস এই অভিযোগগুলো তারা কতটুকু বাস্তবায়ন করেছেন সেটি তারা তদারকি করবেন তারা জানিয়েছেন। তো জেলার দুর্নীতি অনেকটা সুফল বয়ে আনবে বলে সুশীল সমাজ তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে দুর্নীতি দমন কমিশন যে গণশুনানি তার সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি এবং এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। 6 মাস পর 5 আগস্টে হত্যা চেষ্টার অভিযোগে কুষ্টিয়ার 13 শিক্ষকের নামে মামলা করেছে সবুজ রহমান নামের এক ব্যক্তি। শিক্ষকদের নামে এমন মিথ্যা মামলা ও হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এখন পরিস্থিতি কেমন দেখছেন? চৈতি, কুষ্টিয়ায় 13 শিক্ষক মানে হত্যা চেষ্টার মামলার প্রতিবাদে কিন্তু সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমি সেই বিক্ষোভ কর্মসূচিতে রয়েছি। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে কিন্তু শিক্ষার্থীরা সড়কের উপরে বসে পড়েছে এবং বসে পড়ে নানা রকম
স্লোগান দিচ্ছে যে কেন এই 13 শিক্ষকের নামে মামলা হলো এবং মামলার প্রতিবাদে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে। তারা যদি বলছে, বলার দাবি করছে যে আসলে এই যে শিক্ষকদের নামে যে হত্যা চেষ্টার 5 আগস্টের যে মামলাটি হয়েছে 6 মাস পরে, এই মামলাটি কিন্তু একেবারে অবান্তর, একেবারে অযৌক্তিক। তাই তারা বলছে যে এই মামলা যত দ্রুত সম্ভব প্রত্যাহার করতে হবে এবং কিভাবে এই মামলা পুলিশ নিল এবং কারা এই মামলার সাথে জড়িত এই বিষয়টি খতিয়ে দেখার দাবি করছে। ইতিমধ্যে কিন্তু কলেজের পরীক্ষা এবং কলেজের যাবতীয় ক্লাস কিন্তু শিক্ষার্থীরা বর্জন করেছে এবং বর্জন করে তারা সড়কে অবস্থান করছে। তারা বলছে যদি দ্রুত সময়ের মধ্যে এই মামলা প্রত্যাহার না করা হয় তবে কিন্তু তারা পুলিশ সুপারের কার্যালয় এবং ডিসির কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দেবে বলছেন তারা। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সবুজ রহমান নামে একজন ব্যক্তি 5 আগস্টে তার উপরে হামলা হয়েছে। এই ঘটনায় কিন্তু গত 11 তারিখে অর্থাৎ এই মাসের 11 তারিখে তারা 13 জন কুষ্টিয়া সরকারি কলেজ এবং মহিলা কলেজ 13 জন শিক্ষক সহ 21 জনের নামে কিন্তু হত্যা চেষ্টার মামলা দায়ের করে। যে মামলার দায়েরের ফলে গতকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা জানার পরে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। গতকাল তারা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং আজকে কিন্তু তারা কলেজের সামনে তারা প্রতিবাদ করছে, বিক্ষোভ কর্মসূচি পালন করছে সড়ক অবরোধ করে। তারা বলছে যে আসলে কিভাবে এই ঘটনার 6 মাস পরে হত্যা চেষ্টার 6 মাস পরে মামলা হলো তারা বিষয়টি খতিয়ে দেখতেছে। তারা বলছে এই যে শিক্ষকের নামে মামলা হয়েছে তারা কিন্তু 5 আগস্টে যে ছাত্র যে আন্দোলন ছিল এই আন্দোলনের বিপক্ষে তারা ছিল না। তারা বলছে তারা আন্দোলন করেছে, তারা জানে যে কারা বিপক্ষে ছিল কারা পক্ষে ছিল। তাই বলছে কেন কিভাবে এই যে এই মামলাটি হয়েছে তাই তারা তদন্ত সাপেক্ষে দাবি করছেন যে কোনোভাবেই যেন আসলে এই মামলা যত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে। আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের কি দাবি, কি দাবিতে এই আন্দোলন? আমাদের সরকারি কলেজের শিক্ষার্থীকে হয়রানিমূলক ফ্যাসিবাদী সরকার আমাদের কলেজকে কলঙ্কিত করার জন্য তাদের নামে মিথ্যা মামলা দেয়। এর কারণ হিসেবে আমরা সড়ক অবরোধ করেছি। আর আমরা প্রশাসনকে বলতে চাই এই মামলা যদি প্রত্যাহার না করা হয় তাহলে এসপি অফিসকে আমরা ঘেরাও করব এবং কঠোর আন্দোলনে আমরা যাব। আমাদের শিক্ষকদের সম্মান আমরা কখনোই কলঙ্কিত করব না এবং যে সরকারি কলেজের সম্মান এটা আমরা কখনোই ক্ষুণ্ণ করব না। এর ফলশ্রুতিতে যত বড় আন্দোলন করার দরকার কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্ররা, সাধারণ ছাত্ররা আন্দোলন করবে এবং রাজপথে থাকবে। যেমনটি শুনছিলেন, আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে তোমরা কি কারণে আন্দোলন করছো এবং আন্দোলন কি চাচ্ছ তোমরা? গত 11 তারিখে আমাদের 13 জন শিক্ষক শিক্ষিকার নামে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয় আমরা তার বিরুদ্ধে এখানে আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি এবং আমরা এখান থেকে ঘোষণা দিয়ে দিতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আগামীকাল থেকে আরো কঠোর এবং পুরো কুষ্টিয়া ব্লক করে দেব। এবং এখান থেকে আমরা জানাতে চাই যে সবুজ নামের যেই আততায়ী এই মামলা করেছেন তার বিরুদ্ধে অবশ্যই আমাদের প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এবং এর পিছনে যারা জড়িত তাদের সকলকে এই আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যেমনটি শুনছিলেন, আসলে এই যে শিক্ষার্থীরা কিন্তু এখানে যে আন্দোলন করছে তাদের দাবি যে এই যে 13 শিক্ষকের নামে মামলা হয়েছে এটি অযৌক্তিক অবান্তর মামলা। 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে, তা না হলে কিন্তু আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে আন্দোলন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। দেশের বিভিন্ন স্থানে ঘটেছে ধর্ষণের ঘটনা। এর প্রতিবাদে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন এবং এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, জনসমাগম কেমন দেখছেন? ধর্ষণ প্রতিরোধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। চৈতি, দেখুন গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেশের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা সংবাদের শিরোনাম হতে দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু নারীদের যৌন নিপীড়ন এবং ধর্ষণের এবং সেই যে ধর্ষণ এবং যে যৌন নিপীড়নগুলো হয়েছে সেগুলোর বিচারের দাবিতে কিন্তু যেমন বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে তেমনি কিন্তু অবস্থান কর্মসূচিও হচ্ছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু আপনারা দেখছেন যে শিক্ষার্থী সহ আসলে বিভিন্ন পেশাজীবীর মানুষ তারা কিন্তু এখানে এসে কিন্তু আমরা দেখছি যে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা একটু এই বিষয়ে একটু কথাই বলতে চাই যে গণসংহতি আন্দোলনের বরিশালের যে সমন্বয়ক আছে দেওয়ান নীলু, তার সাথে যে কি কারণে আজকের এই অবস্থান কর্মসূচি বা কি দাবি জানাচ্ছেন এখান থেকে। আমরা এখানে আজকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিচ্ছি। আমরা দেখছি আশঙ্কাজনকভাবে দেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে এবং ধর্ষিতা হচ্ছে। আমরা দেখছি বাচ্চা ধর্ষিতা হচ্ছে, রাস্তাঘাটে নারীরা ধর্ষিতা হচ্ছে নানান জায়গায়। এবং আমরা গতকালকে দেখলাম বাচ্চা
হচ্ছে দর্শিত হলো এবং বনশ্রীর মতো জায়গায় আমরা দেখলাম সেখানে ছিনতাই হলো এবং অস্ত্রসহ ছিনতাই। তো এইটা আসলে আমাদের জন্য একটা উদ্বিগ্ন এবং একটা উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা নাগরিক হিসাবে এবং দেশের মানুষ হিসাবে আমরা উদ্বিগ্ন এবং এই পরিস্থিতিটা আজকে দেশের যে কোনো সময়ের চেয়ে খুব খারাপ আইন শৃঙ্খলার পরিস্থিতি আছে বিরাজ করতেছে। গত 5 মাস আগে অর্থাৎ 5ই আগস্টে যে এখানে মানে একটা অভ্যুত্থান হলো, যেটা এই নির্যাতন, নিপীড়ন এবং বৈষম্যের বিরুদ্ধে আমরা দেখলাম আসলে সেই যেটার বিরুদ্ধে আমরা লড়াই করলাম, এখানে হাজার হাজার আমাদের সন্তানরা যারা জীবন দিল, রক্ত দিল, পঙ্গু হলো, অথচ মানে সেটার অবস্থার কোনো পরিবর্তন হলো না। আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলছে যে তিনি ব্যবস্থা নিচ্ছেন। কালকেও আমরা দেখলাম যে মধ্যরাতে তিনি সংবাদ সম্মেলন করলেন। হ্যাঁ, আমরাও দেখলাম মিডিয়াতে উনি 3:30 বাজে সাংবাদিকের ডেকে উনি হম্বিতম্বি করলেন। এটা হম্বিতম্বি, এটা হলো তার আসলে এই কি বলবো এটাকে, এটা তার এই দুর্বলতা এবং তার যে ব্যর্থতারই বহিঃপ্রকাশ। এটা উনি যদি পারতেন তাহলে আসলে সংকটের সমাধান আগেই করতেন, উনি এখানে হম্বিতম্বি করতেন না। ফলে তার এই যে হম্বিতম্বি করাটা, এটা আসলে আমরা গ্রহণ করতে পারছি না। কেন এতদিন পরেও আমরা দেখছি আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে উনি কাজে লাগাইতে পারতেছে না। আপনার দাবি কি এখন? আমরা দাবি করছি অনতিবিলম্বে এটা তো বন্ধ দাবি করছি। একই সাথে এই যে অযোগ্য এবং অথর্ব যে আমাদের স্বরাষ্ট্র মানে উপদেষ্টা আছে, তার পদত্যাগ এবং পদত্যাগের মাধ্যমে আসলে এটার একটা সুষ্ঠু সমাধান আমরা দাবি করছি। আপনি কি দাবি জানাচ্ছেন? আপনারা জানেন যে গত 48 ঘন্টায় আমাদের দেশে 17টারও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং দেখতে পাচ্ছি যে ধর্ষক যারা আছে আসলে আমাদের দেশে, তারা আসলে বুক ফুলে রাস্তাঘাটে হেঁটে বেড়ায় এবং যাদেরকে ধর্ষণ করা হয় তাদের মায়েরা লজ্জায় আত্মহত্যা করতে যায়। আমরা দেখি আশেপাশে যে ধর্ষক যারা আছে তাদেরকে বিভিন্নভাবে নিরাপত্তা দেওয়া হয় এবং কারা নিরাপত্তা দেয়? সমাজের যারা উচ্চ পদস্থ, যেখানে আর কি যারা বসে আছে সমাজের উচ্চ পর্যায়ে, তারা হচ্ছে নিরাপত্তা দেয়। আমরা আজকের আমাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই যে এই যাবৎকালীন ঘটে যাওয়া সকল ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমরা কথা বলছিলাম এখানে যারা আন্দোলনরত আছে এবং এই অবস্থান কর্মসূচিতে, তাদের সাথে তারা যেটা জানিয়েছে যে সব ঘটনাগুলো পত্রিকার পাতায় উঠে এসেছে, সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সেগুলো তারা সুষ্ঠু দাবি জানিয়েছে। পাশাপাশি যারা এইসব ঘটনায় জড়িত তাদের যেন আইনের আওতায় আনা হয়, সেই দাবি কিন্তু এখান থেকে উঠে এসেছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। দেখছেন দেশ জনপদ লাইভ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রমজান উপলক্ষে শুরু হয়েছে বিনা লাভের বাজার। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কতদিন চলমান থাকবে এই বিনা লাভের বাজার, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? চৈতি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র এবং বিএনপি নেতা মহসিন মিয়া মধুর নিজ উদ্যোগে শুরু হয়েছে আর রমজানকে সামনে রেখে বাজারে মানুষের যাতে স্বস্তি ফিরে আসে তার জন্য বিনামূল্যে লাভের বাজার। এর আগেও তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর বাজার সিন্ডিকেট ভাঙার জন্য বিনা লাভের বাজার চালু করেছিলেন এবং এটা হচ্ছে এরপরে তিনি এইবার রমজানকে সামনে রেখে দ্বিতীয় বাজারটি চালু করেছেন। এটাই মূলত রমজানের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, বিশেষ করে ছোলা, তারপরে খেজুর, সয়াবিন তেল সহ সবকিছু পণ্য নিয়ে এই বাজারটি সাজানো হয়েছে মূলত মানুষের স্বস্তি দেওয়ার জন্য। আপনাকে দেখাতে চাই যে এখানে এই সব নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ অত্যন্ত সানন্দে কিনতেছে। আমি কথা বলেছিলাম যারা উদ্যোক্তা আছেন, তারা বলছেন যে এই সব পণ্য সামগ্রী তারা বাজার থেকে কম মূল্যে এখানে বিক্রি করার চেষ্টা করতেছেন এবং সেখানে প্রতি কেজি বাজার থেকে প্রায় 5 থেকে 10 টাকা দামে কম দামে বিক্রি করা হচ্ছে। কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, ক্রেতারা বলছেন যে এই রমজান উপলক্ষে বাজারের এই অবস্থা তারা অস্বস্তি বোধ করছিলেন, কিন্তু এই বিনা লাভের বাজারে কম দামে মাল কিনতে পেরে তারা অনেকটাই আনন্দিত এবং তারা দাবি করেছেন যাতে এই বাজার যাতে আগামী ঈদ পর্যন্ত তাকে, এই জন্য তারা দাবি জানিয়েছেন। এখানে মূলত চানা যেখানে বাজারে 110 টাকার বিক্রি হচ্ছে, এখানে 90 থেকে 95 টাকা ধরে বিক্রি হচ্ছে। তেল, সয়াবিন তেল প্রতি লিটার
170 টাকা ধরে বিক্রি হচ্ছে, বাজারে 190 টাকা। পেঁয়াজ যেখানে 60 টাকা, এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। রসুন যেখানে বাজারে 120 টাকা, এখানে বিক্রি হচ্ছে মূলত 105 টাকা ধরে। এইভাবে প্রতিটা পণ্যেই কম দামে এখানে বিক্রি হচ্ছে, যার কারণে মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরেছে। অর্থাৎ এভাবে যদি মৌলভীবাজারের বিনা লাভের বাজার চালু হয়, তাহলে বাজারের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটটা ভাঙা সম্ভব বলে বাজার সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছে। অর্থাৎ মৌলভীবাজারে সব ধরনের এই শ্রীমঙ্গলের বিনা লাভের বাজারে মানুষের অনেকটাই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সময় যতই যাচ্ছে মানুষ এখান থেকে মালামাল কিনে অনেকটা স্বস্তি বোধ করছেন। এই হচ্ছে শ্রীমঙ্গল থেকে বিনা লাভের বাজারের সর্বশেষ। কোটি ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন প্রযুক্তি প্রদর্শন মেলা। এবং এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কতদিন চলবে এই মেলা? চৈতি, সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে প্রথমেই যেটি আসে সেটি হলো খাদ্য। এই খাদ্যের জন্যই পৃথিবীর বিভিন্ন প্রান্তে কেউ অনেক খাদ্য পায়, আবার কেউ না পেয়ে দেখা যায় নানা হাহাকার। যারা পাচ্ছে তাদের কাছে কিন্তু প্রশ্ন থাকে আবার সেই খাদ্য কতটুকু নিরাপদ। সেই নিরাপদ খাদ্যের জন্যই আজকে বগুড়ায় প্রতি বছরের ন্যায় নিরাপদ খাদ্য উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আসলে তুলে ধরা হচ্ছে যে ক্ষতিকারক কীটনাশকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে কিভাবে সাধারণ মানুষকে বিষমুক্ত সবজি খাওয়ানো যায়, মানুষের যে নিরাপদ খাদ্যের অধিকার তা নিশ্চিত করা যায়। এবং এইখানে যেটি তুলে ধরা হয়েছে যে সাধারণ মানুষের নিরাপদ খাদ্যের যে অধিকারটি রয়েছে সেই অধিকার নিশ্চিতে যারা অংশীদার রয়েছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তাদেরকে কিন্তু সেই অধিকারগুলো মনে করিয়ে দেওয়ার জন্য আসলে পিইউপি, জিইউপি এবং এমসিসি বাংলাদেশ এই আয়োজনটি করলেও এখানে সরাসরি পৃষ্ঠপোষকতা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা একটু সরাসরি কথা বলবো এমসিসি বাংলাদেশের সংশ্লিষ্টরা যারা রয়েছে এখানে, যে আজকে তারা কি উদ্দেশ্যে এই আয়োজনটি করছে। মিস্টার গ্রেগরি, হোয়াট ইজ ইউর ভিশন? So for MCC, this is work for peace. Shantir Jonokaj. Peace means taking care of the earth, taking care of our neighbors and our families by offering them food that is safe and healthy. So please come see all the good work here. Emela Shagotom. থ্যাংক ইউ। আপনারা তো প্রতি বছরে আয়োজন করেন, আসলে ফলাফলটা কি আসছে? আমরা চাচ্ছি যে যত বেশি মানুষকে আমরা এখানে ডাকতে পারবো তত মানে নিরাপদ সবজি যে একটা বাজার, এটা বাজার সম্প্রসারিত হবে এবং এর মাধ্যমে যে একদিকে যেমন ভোক্তারা নিরাপদ সবজি খেতে পারবে, অন্যদিকে পরিবেশ বান্ধব কৃষির কারণে পরিবেশের একটা মানে উন্নতি হবে, এটা আমরা সবসময় আশা করি। এই জন্য আমরা মানুষদেরকে এখানে ডাকি, এই ধরনের মেলা আয়োজন করি যেখানে বিভিন্ন প্রযুক্তি আছে, এই প্রযুক্তিগুলো মানুষ এসে দেখতে পারে সরেজমিনে এবং তারা উৎসাহিত হবে, আমাদেরকে উৎসাহিত করবে যাতে করে আমরা এই ধরনের কার্যক্রম ছড়িয়ে দিতে পারি সারা দেশে। ধন্যবাদ আপনাকে। চৈতি, আপনি শুনছিলেন আসলে আজকে এই আয়োজনটির পিছনে কিন্তু একটি উদ্দেশ্য যে সাধারণ মানুষের যেন নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত হয় এবং তারা আজকে সাধারণ মানুষকে যেটি দেখানোর চেষ্টা করছেন যে কি কি প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়। এই প্রক্রিয়া চলমান থাকুক, সাধারণ মানুষের নিশ্চিত হোক নিরাপদ খাদ্যের অধিকার, এটি প্রত্যাশা। চৈতি, বগুড়ার রোমেনা আফাজ মঞ্চ থেকে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়। এদিকে বিভিন্ন জনদাবিতে মাগুরায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির সমাবেশ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, কি কি দাবি নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, জনসমাগম কেমন দেখছেন? ধন্যবাদ। আমরা আজকে মাগুরার নমাজে ময়দানে আজকে সারা দেশব্যাপী বিএনপির যে বিভিন্ন জেলায় যে সমাবেশ এবং জনসংযোগ হচ্ছে তারই আদলে আজকে মাগুরা জেলা বিএনপির আয়োজনে আজকে সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকে জেলা সমাবেশের মূল আয়োজনের মূল এটা হলো বিএনপির নিত্য পণ্যের সহনীয় দাম রাখা, আওয়ামী ফাঁসিদের রুখে দেওয়া এবং দ্রুত নির্বাচনের দাবিতে আজ মাগুরায়
লক্ষ লক্ষ মানুষের সমাবেশের মাধ্যম দিয়ে আজকে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের অনুষ্ঠানে আপনার ভাইস বা বিএনপির যুগ্ম সচিব আবুল কালাম আজাদ সাহেব সে এখানে উপস্থিত থাকবেন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন নেওয়াজ হালিমা আলী। এখন আমরা এই মুহূর্তে আছি ভাইজান ওর এখানে বড় একটি মিছিল নিয়ে এখনই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন ঢাকা দক্ষিণ মহানগর যুব দলের সদস্য সচিব, মাগুরা, খালিকা এবং মোহাম্মদপুরের বর্তমানে মানবিক নয়ন হিসেবে যে পরিচিতি লাভ করেছে সেই নয়ন এখন নোমানী ময়দান প্রাঙ্গণে খালিকা এবং মোহাম্মদপুরের লোকজন নিয়ে এখন সে সমাবেশ স্থলে ঢুকবেন। আমরা এখন জানতে চাইবো ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের কাছে আজকে সমাবেশ সম্বন্ধে তাদের ধারণাটা। ধন্যবাদ দেশ টিভিকে। মাগুরা যে আজকের যে সমাবেশ, দ্রব্যমূল্যের দাম যাতে কমায় দেওয়া হয়, 31 দফা বাস্তবায়ন এবং বাংলাদেশের জনগণকে যাতে শান্তিতে এই সরকার রাখতে চায়, সেটার ধারাবাহিকতায় যে সারা বাংলাদেশে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে, সেটার ধারাবাহিকতায় আজকের কর্মসূচি সভাপতিত্ব করবেন মাগুরা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আলী আহমেদ। আমরা এখানে হাজার হাজার লোক জড়ো হয়েছি। এই যে রাস্তাঘাটে জ্যাম লেগে গেছে, খালিকা, মোহাম্মদপুর, দক্ষিণ মাগুরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক নিয়ে মিছিলে অংশগ্রহণ করতে এসেছি। আমরা আশা করি ইনশাল্লাহ এই ইউনুস সরকার দ্রব্যমূল্যের দাম কমানোতে সক্ষম হবে। এটার কোনো উদ্যোগ দেখতেছি না। সেটার জন্য বাংলাদেশের জনগণের দল, বাংলাদেশের গণতন্ত্রের দল বিএনপি। পঙ্কজ, ধন্যবাদ আপনাকে। মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী পঙ্কজ রায়, এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।